এখন থেকে যদি তুমি মেনে চলো তাহলে এই 1.5 মাস তোমার মাধ্যমিক পরীক্ষার আগে মহার্ঘ হতে চলেছে। এই 1.5 মাসটা যদি এই নিয়মগুলো সঠিকভাবে পালন করতে পারো, তোমার রেজাল্ট কোথায় চলে যাবে তুমি নিজেও ভাবতে পারবে না। আমি 1, 2, 3 করে 10টি একদম পুঙ্খানুপুঙ্খ মেনে চলার মতো নিয়মাবলী বলবো, যেটি তুমি জাস্ট এই ভিডিওটা শোনার পর সেই 10টি খাতায় লিখে নেবে, প্রত্যেক দিন অ্যাপ্লাই করে যাও। ঠিক মাধ্যমিক পরীক্ষা কিংবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও, ঠিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত দেখবে তোমার কোনো রকম ভাবে পরীক্ষা খারাপ তো হবেই না, তুমি যেটা আশা করেছিলে তার থেকে অনেক বেটার রেজাল্ট আসবে। নাম্বার 1, তুমি বাড়িতে যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষাগুলো সব 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে নামাবে। কারণ কি, তুমি পরীক্ষার হলে কিন্তু 3 ঘন্টা পাবে না। তুমি বলছো তো 3 ঘন্টা 15 মিনিট, আরে বাবা 15 মিনিট তো কোয়েশ্চেন দেখার, পরীক্ষা তো 3 ঘন্টা, কিন্তু তুমি 3 ঘন্টা পাবে না। দেখবে ঘন্টা পড়ে যাওয়ার পর তারপর তোমাকে আনসার শিট দেওয়া হবে। একটি রুমে যদি 30 জন স্টুডেন্ট থাকে তাহলে তাদের কাছে আনসার শিট পৌঁছে দিতে সব মিলিয়ে 5 থেকে 7 মিনিট লেগে যায়। তারপর যখন তোমার খাতাটা সিগনেচার করা হবে তখনও 2 থেকে 3 মিনিট লেগে যাবে। তুমি যখন লুটশিট নিতে উঠবে তখন 5টি লুটশিট নিতে গেলে 5 মিনিট চলে যাবে। লুটশিট গুলো যখন ওপরে নাম, রোল নাম্বার লিখতে যাবে তার জন্য আরো 2-3 মিনিট চলে যাবে। তুমি যদি মাঝখানে একটা ব্রেক নিয়ে বাথরুমে যাও কিংবা তুমি যদি একটু জল খেতে যাও তাহলে তোমার আরো 5 থেকে 7 মিনিট 10 মিনিট বেরিয়ে যাবে। তুমি এইগুলোকে যোগ করে দেখো, তোমার পরীক্ষার মধ্যে তুমি 30 মিনিট ব্যয় করে ফেলবে বা ব্যয় হয়ে যাবে, যা তুমি বুঝতেও পারবে না। কাজেই 2.5 ঘন্টার পরীক্ষা, এটা ভেবে প্রস্তুতি নাও। নাম্বার 2, আমরা সবাই বলি লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করো। লেখাপড়া না করলে কিন্তু বড় মানুষ হতে পারবে না। লেখাপড়াই তোমাকে সমাজের মুখ করে তুলবে। আমি যতগুলো বাক্য বললাম প্রত্যেকবার লেখাপড়া বলেছি, লেখাপড়া বলেছি, লেখাপড়া বলেছি। আমি কিন্তু পড়ালেখা বলিনি, পড়ালেখা বলিনি, পড়ালেখা বলিনি। তাহলে লেখা আগে, পড়া পরে না। তুমি পড়ো, কিন্তু যত সময় পড়বে ঠিক তত সময় এই 1.5 মাস লেখা প্র্যাকটিস করো। লেখার অভাব, ভালোভাবে রিপ্রেজেন্ট করার অভাব, খাতার অপরিচ্ছন্নতা, এই সমস্ত কিছুর জন্য তোমার রেজাল্ট খারাপ হয়। তুমি বাড়িতে ফ্রেশ খাতা বানাও, কিন্তু তোমার আসল ফ্রেশ খাতাটা হওয়া উচিত ফাইনাল পরীক্ষার খাতাটি, কিন্তু সেটি হয় সব থেকে খারাপ, নোংরা, এমনকি রাফ খাতা। তাই লেখার প্র্যাকটিস এমন ভাবে করো যাতে হাত স্মুথ হয়ে যায়, তাহলে তুমি দারুণ রেজাল্ট দিতে পারবে তোমার ফাইনাল এক্সামে। তাই যত সময় পড়বে তত সময় লেখো। 4 ঘন্টা পড়া হয়েছে, 3-4 ঘন্টা লিখে নাও, ওই জিনিসগুলো লিখে নাও, ভুলবে না, ভুলবে না, ভুলবে না। নাম্বার 3, আমি বারবার করে তোমাদেরকে বলবো, পরীক্ষার খাতা দেখা হয়, পরীক্ষার খাতা পড়া হয় না। যিনি দেখেন তিনি খাতা দেখেন বাট খাতা পড়েন না। এখন তুমি বলবে এইরকম একটা মারাত্মক অভিযোগ আপনি করছেন কেন? আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি তোমাকে জানিয়ে দিই, তুমি যে খাতাটি 2.5 থেকে 3 ঘন্টা ধরে লিখে রেডি করলে সেই খাতাটি কিন্তু দেখা হয় মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে। তুমি বলো তো, তুমি লিখেছো ডেট 2 ঘন্টা নয় 3 ঘন্টা বা 2.5 থেকে 3 ঘন্টা, সেই কয়েকটা পেজ যদি তোমাকেই বলা হয় তুমি রিডিং দিয়ে যাও, পড়ে যাও, তোমার কত সময় লাগবে? তার মধ্যে খাতা দেখা হয়ে যায় 2 থেকে 3টি খাতা, তার মধ্যে নাম্বারিং করা হয়, টোটাল মার্কস করা হয়। কাজেই খাতা দেখা হয়, খাতা পড়া হয় না। তাই দেখার সৌন্দর্যে কোনো রকম যেন ঘাটতি না হয়, তার জন্য কি করতে হবে পরের নিয়মে বলছি। বাট তোমার মাথায় রাখো, A to Z খাতার প্রথম থেকে শেষ পর্যন্ত খাতা যেন একেবারে জাক্কাস খাতা হয়। খাতা দেখে এক্সামিনার জন্য, খাতা পরীক্ষক যেন দেখে ওয়াও এই শব্দটি তার মুখে
উচ্চারিত হয়। যেমন ভাবে আমি মাধ্যমিক লেভেলে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ভূগোল খাতার একেবারে মানচিত্রের মতন তৈরি করে দিই, স্টুডেন্টদের রেডি করে দিই, তাই প্রত্যেক বছর সেখানে 100 আসে, ইতিহাসে 98, 99 আসে, বাংলায় 95, 96 আসে। তার কারণটাই হচ্ছে খাতার পরিচ্ছন্নতা, খাতার ডেডিকেশন, খাতার কোয়ালিটি কোয়ান্টিটি তোমাকে প্রতি 10-এ 2 করে 1 করে নাম্বার বাড়িয়ে দেবে। কাজেই A to Z তুমি 5টা পেজ দারুণ লিখলে, যত শেষের দিকে যাচ্ছে তত তোমার লেখা স্পিড বাড়ছে, খাতা হয়ে যাচ্ছে রাফ খাতাতে পর্যবসিত হচ্ছে। সে খাতায় কখনো ভালো নাম্বার আসতে পারে না। নাম্বার 4, তোমাকে ব্ল্যাক এবং ব্লু এই দুটো কালির ব্যবহার শিখতে হবে। এখন তুমি বলবে এই দুটো কালি কেন আমি ইউজ করব? অবভিয়াসলি খাতাতে এই দুটো কালি ইউজ করবে, এবং তোমাকে মার্জিনের ভাঁজ এবং প্যারার ভাঁজ বুঝতে হবে। আমি বুঝিয়ে দিই। তুমি একটা নোটবুক নাও, দেখবে প্রত্যেকটা উত্তরের প্রথম লাইনটা জাস্ট একটু ভেতর থেকে শুরু হয়েছে, দ্বিতীয় লাইন মার্জিনে চলে এসেছে। তাহলে তোমার লেখাতে তা হবে না কেন? তাই বলবো স্টিলের স্কেল যতটুকু চওড়া ততটুকু মার্জিন, ঠিক ততটুকু পরে গিয়ে একটা প্যারার ভাঁজ দেবে, সেখানে কিন্তু দাগ টানবে না, ভাঁজটা যেন বোঝা যায়। তাহলে তুমি নিশ্চিতভাবে প্যারার ভাঁজটা দিতে শিখলে। এবার কি করবে? দাগ নম্বরটা ঠিকঠাক বসানোর পর প্রথম যখন লাইনটা স্টার্ট করবে প্যারার ভাঁজ থেকে, পরের লাইনটা মার্জিনের পাশে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন একটি প্রশ্নে যদি তোমাকে পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে হয়, ধরে নাও ভূমিকা, তাহলে ভূমিকা পয়েন্ট করার পর তলায় মানে আন্ডারলাইন করে দিলে, দেওয়ার পর ঠিক তার নিচে প্যারার ভাঁজ থেকেই স্টার্ট করে দিলে প্রথম লাইন, দ্বিতীয় লাইন চলে গেলে মার্জিনে, দেখতে খুব সুন্দর লাগবে। তারপর তুমি যখন ওই স্ট্যান্ডাটা শেষ করবে, পরের পয়েন্টে যাবে, মাঝখানে 1 থেকে 2 আঙুল জায়গা ফাঁকা রেখে যাবে। যেমন ভাবে বইটা দূরের থেকে দেখলে প্যারা 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 বোঝা যায়, তোমার লেখার মধ্যে যেন সেই প্যারা প্যারা ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে ওঠে। পেজ উল্টালে অসমাপ্ত প্রশ্নে অবভিয়াসলি PTO, প্লিজ টার্ন ওভার দিতে ভুলো না। দাগ নম্বর কখনো 1 দেওয়ার পর গোল করে দেবে না। যদি গোল করো তাহলে অনেক দূর থেকে দেবে, সেটা যেন ঘিঞ্জি না পাকিয়ে যায়। তাই ব্ল্যাক এবং ব্লু কালি এখানে ব্যবহার করতে হবে। যত দাগ নাম্বার তুমি ব্ল্যাক কালি দিয়ে দেবে, যত পয়েন্ট তুমি ব্ল্যাক কালি দিয়ে দেবে, উত্তর লিখবে ব্লু কালি দিয়ে। তার মধ্যে কোনো লেখার মধ্যে যদি কোনো কোটেশন লাইন আছে কিংবা একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা তুমি ব্ল্যাক কালি দিয়ে লিখবে, বাদ বাকি ব্লু দিয়ে লিখবে। দেখবে তোমার লেখা ভীষণ মূল্য পাচ্ছে। নাম্বার 5, এই 5 নম্বর একদম শুধুমাত্র তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তাই এই 5 নম্বর নিয়মটা হচ্ছে পরীক্ষায় নাম্বার বাড়ানোর একটা গোপন কৌশল। খুব মনোযোগ দিয়ে এই কৌশলটা রপ্ত করো। তুমি যদি বেশি বেশি করে নাম্বার পেতে চাও, তাহলে প্রশ্ন ছাড়তে শেখো। কেন? এই কথাটা আমি আগের থেকে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। ছাড়তে শেখো। যদি ছাড়তে শেখো তাহলেই তো পাবে। তুমি যদি ধরে রাখতে থাকো তাহলে কিন্তু পাবে না। যেমন অঙ্কের ক্ষেত্রে মাধ্যমিক, কোনো একটি অঙ্ক একটু আটকে গেছো, সেই অঙ্কে তুমি 10 মিনিটের জায়গায় হাফ ঘন্টা লাগিয়ে দিলে, তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, সবার থেকে পিছিয়ে গেলে শেষে গিয়ে দেখবে 20 নম্বর ছেড়ে আসতে হয়েছে, 10 নম্বর ছেড়ে আসতে হয়েছে। তাহলে তোমার লাভ কোথায় হলো? তাই যেটা পারবে না, যেটা পারবে কিন্তু কোথাও সন্দেহ আছে, সেগুলোকে ছেড়ে যেগুলো পারবে সেগুলো ওই 15 মিনিট কোয়েশ্চেন দেখার সময় দারুণ করে ইন্ডিকেট করে নাও। এই সময় প্রশ্ন দেখার সময় এগুলোকে ভাবনা চিন্তা করে সেইভাবে মার্কিং করো এবং 3টে শ্রেণীতে ভাগ করে নাও। প্রথম শ্রেণীর এমন একটা সিম্বল দাও সবগুলো তুমি ইজিলি পারবে। দ্বিতীয় একটা সিম্বল দাও, একটু ভাবলেই পারবে। তৃতীয় সিম্বল দাও, একটু বেশি ভাবতে হবে। সেইভাবে তুমি এবার পর লিখে যাও। দেখো তোমার টাইম ম্যানেজমেন্টও হয়ে যাবে এবং ভালো নাম্বার আসতে বাধ্য। আমি কিন্তু অর্ধেকটা রাস্তা চলে এসেছি। 5টি
সঠিক উপযুক্ত তোমার নাম্বার বাড়ানোর ভীষণ উপযোগী 5টি নিয়ম বললাম। এবার 5টি বলবো এই 1.5 মাস তোমার লাইফস্টাইল এবং তোমার নিজের কিছু জিনিসের জন্য, এবং এই 5টির মধ্যে শেষের 2টি আবারও নাম্বার পাওয়ার জায়গা বলবো। মাঝখানে 3টি বিষয় সম্পূর্ণ তোমার জন্য। নাম্বার 6, তুমি এই 1.5 মাস তোমার বন্ধু বান্ধব, তোমার ঘোরা, তার থেকে বিরত হও। একটু দাঁত চাপা স্বভাবের হও। সবসময় প্রত্যেক দিন যে ফুচকা খেতে বেরোতে হবে তার কোনো কথা নেই, প্রত্যেক দিন যে বন্ধুর বাড়িতে যেতে হবে তার কোনো কথা নেই। একটু সেলফিশ হয়ে যাও। এই কয়েকটা দিন বাড়িতে থিতু হও, বাড়িতে রেস্ট করো, বাড়িতে পর্যাপ্ত 8 ঘন্টা ঘুমাও। পড়াশুনোতে একেবারে প্রতি 4 ঘন্টায় 3 ঘন্টা করে পড়ো, যে টাইম ম্যানেজমেন্ট বলেছিলাম। এই কয়েকটা দিন একদম নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করো না। এখানে এই 6 নাম্বার নিয়মাবলীর মধ্যে আমি একটা বড় জিনিস বলবো, হয়তো তোমার একটু আতে ঘা লাগবে, তবু আমি বলছি নো বয়ফ্রেন্ড, নো গার্লফ্রেন্ড। এই সময়টা শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমার বোর্ড এক্সাম বা তোমার ফাইনাল পরীক্ষা নিয়ে ভাবো। তারপর 1.5 মাস চলে গেলে, তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি আবার স্বাভাবিক ছন্দে চলে আসবে, তখন আর আমাদের কিচ্ছু বলার থাকবে না। পারলে একটু দাঁত চাপা স্বভাবের হয়ে নিজেকে নিজের জন্য সময় দাও। কোনো রকম ভাবে সময় অপচয় করে নিজের লাইফটাকে নষ্ট করো না, নষ্ট করো না, নষ্ট করো না। 7 নম্বর, এই নিয়মটা একেবারে বলেছিলাম যে তোমার জন্য বলছি, তোমার জন্য আবারও বলছি, পর্যাপ্ত জল খাওয়া অভ্যাস করো। 6 থেকে 7 গ্লাস জল সারাদিনে যেন খাওয়া হয়। তুমি যেন কখনো তোমার স্কিন যেন শীতকালেও শুষ্ক না হয়ে যায়। শুষ্ক তো হবেই, কিন্তু সেই শুষ্কটা যেন আমরা না ধরতে পারি, তোমার আত্মীয় স্বজন না ধরতে পারে, তোমার পরিবারের কেউ না ধরতে পারে। কারণ সুস্থ না থাকলে পরীক্ষার হলে তুমি তোমার বেস্ট পারফরমেন্স দিতে পারবে না। তাই বাড়িতে বলে দাও এই 1.5 মাস ধরে অ্যারিস বন্ধ। যত পারো সহজ পাচ্য খাদ্য খাও, টাইমলি ঘুমাও, টাইমলি স্নান করো। সেই সঙ্গে জল ফল বেশি করে খাওয়ার চেষ্টা করো, শাক সবজি বেশি করে খাওয়ার চেষ্টা করো। যতটা পারো বাইরের খাদ্য, রেস্টুরেন্টের খাদ্য, তাদের ব্যবসা পরে নিশ্চয়ই তুমি তাকাবে, এখন তাদের ব্যবসা একটু নাই ঘাটতি যাক, কিন্তু রেস্টুরেন্টের খাওয়া বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এবার আসবো 8 নম্বর, এটিও তোমার জন্য। তুমি চেষ্টা করো এই কয়েকটা দিনে কোনো রকম ভাবে যাতে সিরিয়াল, টিভির পর্দা কোনো রকম তোমাকে গ্রাস না করতে পারে। কোনো সিরিয়ালে তুমি সময় দেবে না, দেবে না, দেবে না। তুমি চেষ্টা করো এই কয়েকটা দিনে তোমার বইয়ের টেবিল, তোমার নিজের শোয়ার জায়গা পরিচ্ছন্ন রাখতে এবং সময় পেলে একটু গুছিয়ে নিতে। দেখবে মানসিক অবসাদ কখনো আসবে না। চেষ্টা করবে তুমি প্রত্যেক দিন 2টি বা 3টি সাবজেক্ট করে পড়তে। একদিনে 7টি সাবজেক্ট কিংবা একদিনে 5টি সাবজেক্ট পড়ার চেষ্টা করবে না। তোমাকে যে টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পারলে একবার দেখে নেবে। তাহলে কোন সাবজেক্ট আমাকে কিভাবে পড়তে হবে বলা আছে, তাই আমি পুনরায় আর বলছি না। তবে তুমি যত পরিচ্ছন্ন থাকবে, তোমার টেবিল যত পরিচ্ছন্ন থাকবে, তোমার খাতাপত্র তত পরিচ্ছন্ন লেখা অভ্যাস তৈরি হয়ে যাবে, যা তোমার ফাইনাল পরীক্ষার খাতা ফ্রেশ খাতায় পর্যবসিত হবে। যে খাতাটি এতদিনে তুমি তোমার গৃহশিক্ষকের সামনে বা বাড়িতে বসে শুধু ফ্রেশ খাতা রেডি করতে, দারুণ একটি খাতা রেডি করতে, সেই রকম লেখা, সেই রকম ভাবনাটা প্রয়োগ হবে তোমার ফাইনাল পরীক্ষায়, এবং সেটা হলে তোমার জন্য অনেকটাই মঙ্গল। কারণ প্রত্যেক 10-এ 1 থেকে 2 নম্বর কিন্তু এই পরিচ্ছন্নতার জন্য তোমার বেড়ে যাবে। 9 নম্বর পয়েন্টটা বলবো আমি আবার পরীক্ষাতে। তুমি প্রত্যেকটা সাবজেক্টের কোন পার্টে কতটা সময় ব্যয় করবে সেই ছকটা ঠিক করে নাও। যখনই ইতিহাস পড়বে
মাধ্যমিক লেভেলে, তখন তুমি দেখে নেবে যে আমাকে এমসিকিউ করতে হবে 20টি, এসএকিউ করতে হবে 16টি, 2 মার্কসের প্রশ্ন করতে হবে 11টি, 4 নম্বরের প্রশ্ন করতে হবে 6টি, আর একটি 8 নম্বরের প্রশ্ন করতে হবে। আমি টোটাল সময় পাবো 2.5 ঘন্টা, কারণ আমি হাফ ঘন্টা বাদ রেখেছি। সেই 2.5 ঘন্টায় কোথায় কতটুকু সময় ব্যয় করলে তুমি রেডি করতে পারবে, সেই টাইম ম্যানেজমেন্টটা ঠিক করো। এবং পরীক্ষা দেওয়ার সময় বাড়িতে যদি একসঙ্গে 90 মার্কস না দিতে বসো, তুমি বসোই না যে আমি এখন শুধুমাত্র এই পেজের 20 মার্কস এমসিকিউটা দেবো, তাহলে 20 নম্বরের জন্য এমসিকিউ অনলি আনসার, তোমাকে পরীক্ষার খাতা লাইন তুলে তো আনসার লিখতে হবে না, অনলি আনসার লিখে একটি লুজ শিটে দেখো যে 2-3টে পেজ পর করে নাও যে 20 মার্কস ইতিহাস, এক একটা পেজ তোমার কত সময় লাগছে, তাহলে তুমি আন্দাজ করতে পারবে 20 নম্বরের জন্য যে 40 মিনিট টাইম, এই 40 মিনিট তোমার লাগছে না, তুমি দেখবে 20 থেকে 22 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছো। তাহলে তোমার ওখানে যদি 20 মিনিট তুমি বাঁচিয়ে নিতে পারো, সেটি 4 বা 8-এ কিন্তু সময় যোগ করতে পারবে। তাই টাইম ম্যানেজমেন্টটা নিজে চেষ্টা করো ঠিক রাখতে, তাতে তোমার পড়ার অ্যাগ্রেসিভ ভাবটা পড়ার মধ্যে ঢুকতে অনেক সুবিধা হবে। অ্যাট লাস্ট 10, খুব মনোযোগ সহকারে শুনবে। এখন থেকে টিউশনিতে, এখন থেকে পরীক্ষার হলে মনস্থির করে নাও কোনো জায়গায় তুমি হিরো সাজবে না। যদি তুমি এখন পরীক্ষার হলে হিরো সাজো যে আমি জানি শুধু লুসিড নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, একটা দারুণ ব্যাপার, অন্যরা কিন্তু খোঁচানো শুরু করবে, কারণ জানবে ও অনেক বেটার প্রস্তুতি নিয়েছে, কাজে এই শটটি ও পারতে পারে। তাই বারবার করে বিভিন্ন দিক থেকে কিন্তু তোমাকে ছেঁকে ধরবে, আর তাতে কিন্তু তোমার সময় নষ্ট হবে। তুমি যদি এখন বন্ধুদের মধ্যে প্র্যাকটিসের সময় নিজেকে সেই রকম ভাব দেখাও যে আমি সব জানি, তাহলে বন্ধুরা হিংসে করতে পারে। তাছাড়া কিছু বন্ধু হিংসে না করলেও তোমাকে নিয়ে বসে যেতে পারে, তোমার বাড়ি ফিরতে আরো 10 মিনিট লেট হতে পারে, 1 ঘন্টা লেট হতে পারে। তাই হিরো সাজা ব্যাপারটা একেবারে মাথার থেকে ঝেড়ে দাও, একেবারে চুপচাপ তোমার কাজটি করো, যেন কোনো রকম ভাবে বন্ধুরাও হার্ট না হয়, কেউ যেন তোমার উপর অসন্তুষ্ট না হয়। না হলে তোমার ইচ্ছে রয়েছে বলার, কিন্তু তুমি সময়তে বলতে পারছো না, পরীক্ষা হলে তোমাকেও প্রশ্ন শেষ করতে হচ্ছে আনসার লিখে, তখন তুমি তোমার কাছের একটি বন্ধুকে যদি বলো যে না আমি পরে বলছি, সে কিন্তু হার্ট হবে। কাজেই বন্ধু যাতে বুঝতে না পারে, তুমি তোমারটাকে সুন্দর করে প্রলেপ দেওয়ার জন্য তুমি নিজেকে হিরো সাজানোর জায়গা থেকে বার করে নাও। ছেলে হও বা মেয়ে হও, কেউ হিরো বা হিরোইন সাজতে যেও না পরীক্ষার হলে, তাহলে কিন্তু সমূহ বিপদ হবে তোমার। তো এতগুলো বিষয়, অর্থাৎ 1-2 করে 10টি বিষয় আমি আলোকপাত করলাম, তোমার কতটা উপকার হলো, তুমি কতটা মানতে, কোনগুলো তুমি মানতে না, কোনটা তোমার কাছে নতুন বলে মনে হয়েছে, সেটা তুমি অবভিয়াসলি কমেন্ট করে জানাও। আর তোমার ব্যক্তিগত কোনো প্রশ্ন যদি থাকে এই সমস্ত বিষয়ের ওপর, তাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দেব।